বছর আমরা ভার্সিটিকে টাকা দিচ্ছি না, 4টা বছর লাখ লাখ টাকা আমরা নিজের উপর ইনভেস্ট করছি। আমরা সব কিছু এক্সপ্লোর করতে পারবো না। আমার কাছে মনে হয় যে সব কিছু আমি জানবো এমন না, যে আমি ন্যাশনাল এক্সপ্লোর করলে ইন্টারন্যাশনাল পাবো, ইন্টারন্যাশনাল এক্সপ্লোর করলে ন্যাশনাল পাবো। এবং এই 4টা বছর আমি যদি এনজয় করি, পরবর্তী 10টা বছর আমি যদি ভালো না থাকি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি এবং আজকে আমি কিন্তু অনেক এক্সাইটেড, সাথে একটু নার্ভাসও, কারণ আজকে আপনাদের সাথে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব। আমি একজন কারেন্ট স্টুডেন্ট এবং আমরা যারা ইউনিভার্সিটি কারেন্ট স্টুডেন্ট আছি তারা হর হামেশাই অ্যাসাইনমেন্ট, কুইজ, প্রেজেন্টেশন, মিট, ফাইনাল এই সব কিছু নিয়ে অনেক ব্যস্ত থাকি, অনেক ব্যস্ততা দেখাই। সেমিস্টার শেষে একটু ট্যুরে যাই, একটু রিফ্রেশমেন্ট, তারপর আবার একইভাবে একাডেমিক্যাল লাইফে ফিরে আসি। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই অনেকে আছে যারা নিজেদের পোর্টফোলিওটা ঠিক এতটুকু হাই করে ফেলেছে যে তাদের সাথে এই কম্পিটিশনের রেসে আমরা ধারে কাছেও নেই। আজ ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন ক্যাম্পাস স্টারে এমন একজন মানুষের সাথেই পরিচিত হব আমরা, যিনি স্টুডেন্ট থাকা অবস্থায় একাডেমিক্যাল লাইফের পাশাপাশি ইন্টারন্যাশনালি অনেকগুলো অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলেন, গ্লোবালি কাজ করেছেন এবং এখন ন্যাশনালি কাজ করছেন। তাই দেরি না করে স্বাগতম জানাচ্ছি আজকের বিশেষ অতিথি জাসমিমা সাবাতিনা আপুকে। অনেক অনেক ধন্যবাদ রিদিতা, এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এবং শুরুতেই জানতে চাচ্ছি যে আপনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন স্টুডেন্ট। এত সুন্দর রেজাল্ট থাকার পরেও আপনি এত কিছু কিভাবে ম্যানেজ করেছেন? আপনার যে আমি যখন আপনার ব্যাপারে জানতে পেরেছি আমার নিজের এক্সাইটেড লেগেছে যে কিভাবে একটা মানুষ পারে নিজের একাডেমিক্যাল লাইফ ঠিক রেখে এত কিছু করতে। তো এই টোটকাটা আমাদের একটু বলেন। টোটকা বলতে হচ্ছে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে স্টুডেন্টরা যে ধরনের ভুল করে থাকি, যেটা হচ্ছে যে আমরা পড়াশোনা করি এক সেক্টরে এবং প্রফেশনাল লাইফে চলে যায় আরেক সেক্টরে। হুম। সো আমার কাছে মনে হয় যে এই পর্যন্ত আসার জন্য, মানে আমি এখন যে ব্যালেন্সিং লাইফটা লিড করেছি 4 বছর ইউনিভার্সিটিতে, যে পড়াশোনা এবং প্রফেশনাল এবং স্কিল ডেভেলপমেন্ট, এগুলো সব এক লাইনে থাকা উচিত। যখনই এক লাইনে থাকবে তখন ওই ব্যালেন্স করাটা আমার কাছে মনে হয় যে ওটা একটু ইজি। কারণ আমি যখন এই এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করব, দ্যাট মিন্স আমি আগে থেকেই ভেবেছি যে আমি আসলে কোন পর্যায়ে আমার লাইফে যেতে চাই, কখন যেতে চাই, কিভাবে করতে চাই, এবং আমি আসলে লাইফে কি চাই, কিভাবে আমার ক্যারিয়ারটা আমি সাজাতে চাই। তো এই জিনিসটা, এই পোর্টফোলিওটা বানানোর জন্য আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি কোন সাবজেক্টে এনরোলড হব ইউনিভার্সিটিতে। সো ওইটা আমি কনফার্ম করেছি। আমি আমার পছন্দের ইন্টারেস্টের জায়গায় যে সাবজেক্ট আমি সেটা পড়েছি, এবং তারই সাথে হচ্ছে আমার একাডেমিক, প্রফেশনাল লাইফ, স্কিল ডেভেলপমেন্ট, আমি সবই হচ্ছে আমি এক জায়গায় রেখেছি। অ্যান্ড লাস্টলি আমি বলতে চাই কী করে করেছি টোটকা। টোটকা হচ্ছে ডেডিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি। এই জিনিসটা ধরে রেখেছি, যে আমার কাছে মনে হয়েছে যে এর আগের সেমিস্টার থেকে আই নিড টু ইমপ্রুভ মাইসেলফ বেটার। এমন না যে তার থেকে আমার ভালো করতে হবে, আমার নিজের থেকে আমার নিজের ভালো করতে হবে। আমি লাস্ট সেমিস্টারে যেমন ছিলাম, তারপরের সেমিস্টারে আমি তার থেকে ভালো করব নিজের থেকে। সো দিস ইজ দ্য টোটকা। আচ্ছা আপু, আপনি ডেডিকেশন এবং কনসিস্টেন্সির কথা বললেন। আমরা যারা কারেন্ট স্টুডেন্ট আছি তারা তো নিজের সিজিটাই ঠিক মতো মেনটেন করতে পারি না, কনসিস্টেন্ট রাখতে পারি না। আপনি কিভাবে রেজাল্টের পাশাপাশি এই কাজগুলো করলেন আমাদেরকে একটু জানান। Okay, my CGPA was never consistent at all. It was ups and downs. But যে পটভূমিটা আমি যদি একটু বলি, যে ডেডিকেশন এবং ওই কনসিস্টেন্সিটা গ্রোথের জন্য কি করে এসেছে। প্রথম কথা হচ্ছে দ্যাট আমার করতে হবে, এই মাইন্ডসেটটা স্টুডেন্ট লাইফে রাখা, দ্যাট আমার করতে হবে, আমি করব, আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে। ইটস নট লাইক দ্যাট। এই যে একটা কথা কে হয়তো একজন বলেছিল যে স্বপ্ন কখনো ঘুমিয়ে থেকে দেখা যায় না, এটা জেগে থেকেই দেখতে হয়। সো আমি জেগে থেকেই দেখেছি যে আমার এই জায়গাতে যেতে হবে, করতে হবে। সো এই জিনিসটা, এই মাইন্ডসেটটা আমার নিয়ে আসা।
অ্যান্ড এই ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে আসা বা এই সেক্টরে এক্সপ্লোর করার মূলত ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি হচ্ছে যে আমি স্কুল কলেজ থেকে অনেক বেশি এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অনেক বেশি প্রায়োরিটাইজ করেছি পড়াশোনার পাশাপাশি। অ্যান্ড মাই ফ্যামিলি সাপোর্টেড এ লট, মানে আমি যাই করি সেটাতে তারা অনেক বেশি সাপোর্ট করে যদি আমি ভালো কিছু করি। সো ওই জায়গা থেকে স্কুল কলেজে আমি এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস বা হচ্ছে বিভিন্ন ডিবেট প্রোগ্রাম, বিভিন্ন এক্সট্রা কারিকুলাম, এই জিনিসগুলো করতে করতে আমার কাছে মনে হলো যে আমি হয়তো এই সেক্টরে যেটাতে হচ্ছে বাইরে এক্সপ্লোর করার সুযোগ থাকবে, আমি এরকম সাবজেক্টে পড়াশোনা করলে আই থিঙ্ক ইট ইজ বেটার ফর মি। তখন আমি গেলাম, ইউনিভার্সিটিতে এনরোল হলাম, অ্যান্ড আমার পাস্ট অভিজ্ঞতা এবং এখনকার অভিজ্ঞতা মিলালাম, অ্যান্ড দেন আমি আমার গ্রোথটা ওইভাবে সাজালাম। আই উইল টোটালি অ্যাগ্রি উইথ ইউ। আসলেই স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমাতে দেয় না। তো এবারে জানতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল যে প্রোগ্রামগুলোতে আপনি গিয়েছেন, গ্লোবালি ইনভলভড হয়েছেন, এই ব্যাপারটার শুরু কিভাবে হলো? ওকে, যখন আমি হচ্ছে এনরোল হলাম ইউনিভার্সিটিতে এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টে, আমি দেখলাম যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে অনেক ক্লাব আছে। আমি সেখানে হচ্ছে প্রথম সেমিস্টারের দিকে যখন আমি ছিলাম তখন আমি ইউনিভার্সিটিতে এক্সপ্লোর করলাম। তারপর আমার কাছে মনে হলো দ্যাট ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। সো বিশ্ব, আই নিড টু এক্সপ্লোর দ্য বিশ্ব। সো তখন আমার কাছে মনে হলো যে আমার বিশ্ব এক্সপ্লোর করা লাগবে। আমি প্রথমে তাহলে ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করব। এখন ইন্টারন্যাশনালি এক্সপ্লোর করার জন্য ইট ইজ এ ভাইস ভার্সা, যে আমি ন্যাশনালি এক্সপ্লোর করলে ইন্টারন্যাশনাল পাবো, ইন্টারন্যাশনাল এক্সপ্লোর করলে ন্যাশনাল পাবো। সো আমি চেষ্টা করলাম যে আমি ন্যাশনাল লেভেলে কিছু ইউথ অ্যাক্টিভিজম করি, ভলেন্টিয়ারিং করি, আমি অর্গানাইজেশন স্টার্ট করলাম, আমি জানা শুরু করলাম বিভিন্ন ধরনের জিনিস, এবং তারই সাথে হচ্ছে আমার পড়াশোনা ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট নিয়ে চলা শুরু করলো। আরও নলেজ গ্যাথার হলো, একাডেমিকলি আমি স্ট্রং হওয়া শুরু করলাম। তারপর ধীরে ধীরে আমার কাছে মনে হলো যে নাও ইটস টাইম টু টেক ফ্লাই। আমি ইন্টারন্যাশনালি হচ্ছে এক্সপ্লোর করলাম, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ব্যাপারে জানলাম। তারপর সেখানে হচ্ছে আমার একটা ভালো অর্জন করার চেষ্টা করলাম এবং করেছি হয়তো। অবশ্যই, অবশ্যই। অর্জনগুলো অনেক বেশি। আমি যখন আপনার সাথে এই যে কথা বলছি, জানছি আমার নিজের গুজবাম্পস দিচ্ছে যে কিভাবে সম্ভব? আপনি কিভাবে এত কিছু একসাথে মেইনটেইন করেছেন, সবকিছু মিলিয়ে আমার অনেক এক্সাইটেড লাগছে। আর আমি আরো অনেক কিছু জানতে চাই। তো এবারে জানতে চাই হচ্ছে যে আপনি ইন্টারন্যাশনালি কাজ করার পর এখন বর্তমানে রিসেন্টলি আপনি ন্যাশনালি কাজ করছেন ক্লাইমেট সেক্টরে। তো ইন্টারন্যাশনালি কাজ করার পর আবার ন্যাশনালে চলে আসা, এই ব্যাপারটা আমাদেরকে একটু খোলাসা করে বলবেন। এটা খোলাসা হচ্ছে যে আমি প্রথমেই আমার সেগমেন্টে বললাম যে এটা হচ্ছে ভাইস ভার্সা। ইফ ইউ ওয়ার্ক ইন ন্যাশনাল লেভেল, আপনার গ্লোবালে আপনি যেতে পারবেন, গ্লোবালে কাজ করলে আপনি ন্যাশনালে যেতে পারবেন। সো আমি ন্যাশনালে ভলেন্টিয়ারিজমটা করেছি, আমি অ্যাক্টিভিজম করেছি, আমি বিভিন্ন ধরনের হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে শুরু করে ক্লাইমেট অ্যাক্টিভিটিস যেগুলো অ্যাজ এ ইউথ আমি সেটা করেছি। তারপর আমি গেলাম হচ্ছে ইন্টারন্যাশনালে আমি যদি একটু বলি, আমি এই ক্লাইমেট সেক্টরে একটা পার্টিকুলার টপিক নিয়ে হচ্ছে কাজ শুরু করলাম, কারণ অ্যাজ এ ম্যান আমরা হচ্ছে বা অ্যাজ এ হিউম্যান বিং আমরা সব কিছু এক্সপ্লোর করতে পারবো না। আমার কাছে মনে হয় যে সব কিছু আমি জানবো এমন না। সো আমি একটা পার্টিকুলার টপিক নিলাম, এবং এই পার্টিকুলার টপিকেই হচ্ছে আমি বিভিন্ন ধরনের নলেজ, বিভিন্ন ধরনের জিনিস, ইনস্টিটিউশন জানা শুরু করলাম। অ্যান্ড গ্লোবালের যে জায়গাটা আমি যেখানে অর্জন করলাম সেটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে আমি নিযুক্ত হলাম, সেটা হচ্ছে ইয়াঙ্গোতে। ইয়াঙ্গো হচ্ছে যেখানে ইউএনএফসি ইউথ কনস্টিটিউয়েন্সি, ইউএনএফসি হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জ, যেখানে হচ্ছে ক্লাইমেটের দলিল বলা হয়, ক্লাইমেটের সম্পূর্ণ দলিল হচ্ছে ইউএনএফসি দেখে। তো সেখানকার একটা কনস্টিটিউয়েন্সিতে আমি ডাইরেক্টলি গ্লোবাল কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে নিযুক্ত হলাম লস অ্যান্ড ড্যামেজের। দ্যাট মিন্স আমি ফুল গ্লোবাল লস অ্যান্ড ড্যামেজটা হ্যান্ডেল করছি এবং আমি ফুল একটা টিম রান আউট করছি। সেখান থেকে আমি যখন গ্লোবালি কাজ শেষ করলাম বা আমি গ্লোবাল কাজ করছি, তখন নিয়ে হচ্ছে আমি ইন দ্য মিন টাইম আমি ন্যাশনাল থেকেও কল পাই যে ওয়াই নট ইউ উইল জয়েন আওয়ার টিম। তো এখন ন্যাশনালি গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো প্রজেক্ট থাকে, এটা তো সবারই অবশ্য একটা ড্রিম থাকে যে ন্যাশনালি কিছু হচ্ছে এবং আমি সেখানে পার্ট আছি, যে কারণ আমি গ্লোবালি কাজ করেছি। সো আমি ওই অপরচুনিটিটা
বেস্ট যেতে দেইনি। আমি বলেছি ইয়েস অফ কোর্স আই উইল ডু। আমাকে নিয়ে নেন। তো আমি ওখানে নিযুক্ত হলাম অ্যাজ এ রিসার্চ কনসালটেন্ট। আমি এখন ন্যাশনাল যে লস অ্যান্ড ড্যামেজের ফ্রেমওয়ার্ক সেখানে কাজ করছি। এর আগে হচ্ছে এখনো কাজ করছি, গ্লোবালেও কাজ আছে আমার, ওটাও থেমে নেই, ওটাতেও কাজ করছি। সো এইভাবে হচ্ছে কানেকশনটা হয় যে আমার গ্লোবাল রিকগনাইজেশনটা এসেছে, অ্যান্ড দেন পিপল নো মি অ্যাবাউট মাই ওয়ার্ক, নট মাই নেম, দ্যাট আচ্ছা এই মেয়েটা লস অ্যান্ড ড্যামেজ। দিস ইজ হাউ পিপল নো, অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু বি দ্যাট আমাকে মানুষ নাম দিয়ে না জানুক, আমার কাজ দিয়ে জানুক, যে আমাকে দেখলেই বলুক যে এই যে লস অ্যান্ড ড্যামেজ এসেছে। সো দিস ইজ হাউ আই রিয়েলি ওয়ান্টেড টু বি, অ্যান্ড এজন্য হচ্ছে এভাবেই কানেকশনটা ডট হয়েছে। এখন থেকে আমিও আপনাকে এটাই বলবো। আর যখনই ঝড় হবে, যখনই বৃষ্টি হবে, যখনই ভূমিকম্প হবে, আমি সবার আগে আপনাকে কল দেব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, জোকস অ্যাপার্ট, এবারে আসি আসল কথায়। আপনি ক্লাইমেট সেক্টরে ন্যাশনাল লেভেলে কাজ করছেন। বাংলাদেশের ক্লাইমেট নিয়ে প্রত্যেকটা জায়গায় আপনার বিচরণ রয়েছে, আনাগোনা রয়েছে। তো এই ব্যাপারে বাংলাদেশের ক্লাইমেট নিয়ে আমাদের যদি একটু কিছু বলতেন। বাংলাদেশের ক্লাইমেট নিয়ে যদি প্রথমে আমার বলতে হয় যে বাংলাদেশ ইজ রিয়েলি ভালনারেবল কান্ট্রি। আমরা সবাই বলি যে এটা হচ্ছে ক্লাইমেটিক ভালনারেবল কান্ট্রি, বাট কেন? আসলে হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা ডেল্টা রিভার রাইন কান্ট্রি, মানে হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশ একদিকে যেমন ব্লেসিং দেয়, আরেকদিকে কিন্তু কার্সও দেয়। যেমন আমাদের যদি আমি বলি যে ভৌগোলিক অবস্থাতে আমাদের তিনটা নদীর মিলিত হচ্ছে এখানে আমরা, হুম হুম। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। এই তিন ধরনের যে নদী আমরা মিলিত হচ্ছে সেটা হচ্ছে কোস্টাল এরিয়া বা হচ্ছে ওই ডেল্টা বেসিনগুলোর কাছে। এবং বাংলাদেশের এখন রিসেন্টলি বৃষ্টিপাতের হচ্ছে 2000 থেকে 3000 মিলিমিটার। সো এই যে ভৌগোলিক অবস্থানটা হচ্ছে বা এই যে চেঞ্জিংটা হচ্ছে, এটা একদিক থেকে ভালো হলেও আরেক দিক থেকে বেশি খারাপের দিকে যাচ্ছে। এজন্য আমরা মোস্ট ভালনারেবল কান্ট্রি সাউথ এশিয়ার মধ্যে, এটাই। আচ্ছা আপু, আপনার কথা থেকে জানতে পারলাম এই যে বৃষ্টি হলে খুশি হই, বৃষ্টিতে ভিজি। আসলেই শুধু আপাত দৃষ্টিতে যেটা ভালো লাগে সেটা না, এর ভিতরে অনেক কিছু রয়েছে। আমরা ছোটবেলা থেকে জাস্ট জেনে এসেছি বাংলাদেশ নদীমাতৃক দেশ। এটার ভিতরে যে ঠিক ডেপথে যে ঠিক কতটা গভীরতা রয়েছে, কত কিছু রয়েছে, এত কিছু আসলে জানতাম না। আপনার কাছ থেকে অনেকগুলো জিনিস জেনেছি। তো এবারে জানতে চাচ্ছি যে আপনি তো গ্লোবালি অনেকগুলো কাজে গিয়েছেন, ইন্টারন্যাশনালি ক্লাইমেট রিলেটেড কাজগুলো কিভাবে হয় সেগুলো আপনি দেখেছেন। তো অ্যাজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, আমাদের দেশের এই প্রবলেমগুলো গ্লোবালি বা ইন্টারন্যাশনালি তারা কিভাবে দেখছে, এবং আপনি যখন সেখানে অ্যাটেন্ড করেছেন বাংলাদেশের এই যে বর্তমানের বা বাংলাদেশের এই ক্লাইমেটের অবস্থাটা ঠিক কিভাবে এক্সপ্লেন করেছেন তাদের কাছে। আচ্ছা, আমার রিসেন্টলি যাওয়া পড়েছে হচ্ছে COP30-তে। সেখানে হচ্ছে আমি একজন ইউথ, একজন বাংলাদেশি, একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি ওখানে রিপ্রেজেন্ট করেছি। আমি চেষ্টা করেছি বাংলাদেশের মতো আরও অনেক দেশ আছে, সাউথ এশিয়ার আরও অনেক দেশ আছে, তাদের সাথে বসে কথা বলার, তাদের তাদের জিনিসপত্রগুলো জানা, তাদের সাফারিংস জানার। কারণ আমরা সবাই একই বিলংস করি, একই জিনিস বিলং করি। হয়তো কেউ কম বেশি, কারো হচ্ছে কোনো সমস্যা একটু বেশি, কারো সমস্যা অন্য দিকে একটু বেশি। সো এই জিনিসগুলো নিয়ে আমি আমাদের যে বাংলাদেশের নেগোসিয়েশন টিম গেছিল তাদের সাথে কথা বলেছি যে কিভাবে আরো ভালো নেগোসিয়েশন করলে আমরা আমাদের ন্যায্য দাবিটা পাবো, আমরা আরো কিভাবে হচ্ছে ইনফরমেশন গুলা দিতে পারলে ওরা আমাদের কথাটা বুঝবে। এখানে নেগোসিয়েশনটা হয় ডেভেলপিং এবং ডেভেলপড কান্ট্রির মাঝে। ডেভেলপিং কান্ট্রি যারা হচ্ছে অলরেডি তারা ডেভেলপ করে ফেলেছে তাদের এই যে হিস্টোরিক্যাল ইমিশনের মাধ্যমে, কার্বন ইমিশনের মাধ্যমে, এখন আমরা এটা ফেস করছি অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি। সো এই যে তারা যে জিনিসটা করে ফেলেছে তাদেরকে জানানো, তাদেরকে দায়বদ্ধতা করা দ্যাট হোয়াট ইউ গাইজ আর ডিড অ্যান্ড রাইট নাও উই আর ফেসিং। তো ওইটা আমাদের প্রপার ডেটা, প্রপার রিসার্চ, প্রপার ইনফরমেশনের মাধ্যমে তাদেরকে বলতে হবে। তাছাড়া ওরা তো এটা বিশ্বাস করবে না যে অ্যাকচুয়ালি আমরা কি ফেস করছি। ওই জায়গা থেকেই হচ্ছে আমার কাজ, যে আমি হচ্ছে ওই যে আমাদের দেশের মানুষরা কি কি ফেস করেছে, ওই নাম্বার, ওই ডেটা, ওই রিসার্চ, ওগুলোকে তুলে নিয়ে যাওয়া এবং তাদের
তাদেরকে ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে হচ্ছে ওই জিনিসটা ইনপুট করা, কোনো একটা ড্রাফট টেক্সটে, কোনো একটা নেগোসিয়েশন টপিকে। হুম, এই হুম, তো হুম। এইভাবে হচ্ছে আই ট্রাইড বেস্ট টু মেক দিস হ্যাপেন। অ্যান্ড উই নো ইউ ডিড বেস্ট। কারণ আমি অনুষ্ঠান যখন শুরু হচ্ছিল তখন একবার বলেছিলাম যে আপনার অ্যাচিভমেন্টের কথা শুনে, আপনার কথা শুনে আমার গুজবাম্পস দিচ্ছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ট্রু। আমি এখন জানতে পারছি যে আপনার ভার্সিটি লাইফ হয়তো কিছুদিন পরে শেষ হয়ে যাবে, কিন্তু তবুও আপনি এত কিছু ম্যানেজ করেছেন, এতগুলো ডিপ ইনফরমেশন ক্লাইমেট নিয়ে এত কিছু জানতে পেরেছেন, হুইচ ইজ অ্যাকচুয়ালি প্রাউড হওয়ার মতো একটা, আসলে একটা জিনিস। আর অ্যাজ এ মেয়ে আই ডু রেসপেক্ট ইউ। এবারে আমি ওই রিলেটেড কিছুই আপনাকে আস্ক করতে চাচ্ছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েদের কাজ করাটা, মেয়েদের এত ভাস্টলি সব কিছু এক্সপ্লোর করাটা একটু কঠিন। আহ, আমি নিজেও মেয়ে হিসেবে অনেক ধরনের প্রবলেম ফেস করি, এবং আমি জানতে চাচ্ছি যে এই কাজগুলো আপনি করেছেন, বাইরের দেশে গিয়েছেন, এখন আপনি ন্যাশনালি কাজ করছেন, এই প্রত্যেকটা জিনিসে অ্যাজ এ মেয়ে আপনি করেছেন, হুইচ ইজ অলসো আপনার একটা স্ট্রেংথ, কিন্তু কিছু ক্ষেত্রে উইকনেসও আছে। তো এই ব্যাপারটা আমাদেরকে একটু জানাবেন, ঠিক কিভাবে আপনি পারলেন এত কিছু? ওকে, এই যে উইকনেসের কথাটা বললেন ওটা ধরেই যদি আমি বলি, উইকনেসটাকে আমি আমার পজিটিভ ভাবে আমি নিয়েছি, যে আমি মেয়ে, আমি হয়তো ওখানে যেতে পারবো না, আমি এটা করতে পারবো না, সো ওকে, ইটস ফাইন, মেবি ওটা আমার জন্য হার্মফুল হবে। সো আই টুক ইট অ্যাজ এ পজিটিভ সাইড দ্যাট এখন আমি যদি হচ্ছে ফিল্ডে যাই, আমি অনেক ফিল্ড সার্ভে করেছি, আমি অনেক ফিল্ড লেভেলে কাজ করেছি, কমিউনিটি লেভেলে আমার যেতে হয়েছে। সো সামটাইমস আমার জন্য ওটা হার্মফুল, সামটাইমস ওটা আমার জন্য অনেক ভালো অভিজ্ঞতা। এখন আমি মেয়ে, আমি সব পারবো, আমি নারী, আমি সব পারি, এই জিনিসটা অনেক সময় আমাদেরকেই কিন্তু হচ্ছে ব্যাড ফায়ার করে। হুম, সো হুম, এই হুম। জিনিসটা আমি আমার মাইন্ডসেটে এটা রাখিনি। আমি রেখেছি যে ওকে ফাইন, আমি সবই করব, বাট আই হ্যাভ সাম বাউন্ডারিজ, আই হ্যাভ লাইক লিমিটেশনস, আমি ওইভাবেই করব যাতে আমি সব কিছু করতে পারি এবং কিছুই যাতে আমার বাদ না যায়। সো যতটুকু আমার কাছে মনে হয়েছে যে আমি করতে পারবো, আমি ওটা করেছি। আর যেখানে আমার মনে হচ্ছে যে না, এটা হয়তো আমার জন্য ডেঞ্জারাস হতে পারে, হয়তো এটার জন্য আমার কাছে হার্মফুল হতে পারে, আমার ইথিক্সের সাথে যায় না, আমার ভ্যালুর সাথে যায় না, আই জাস্ট টোটালি ইগনোর ইট, বাট আই নেভার রিগ্রেট ইট দ্যাট আল্লাহ আমি মেয়ে বলে আমি পারলাম না। হুম, সো হুম, আমি হুম। মেয়ে, এর জন্য আমি পারলাম না, ইটস ফাইন, ইটস গুড ফর মি, আই টুক ইট অ্যাজ এ পজিটিভ সাইড। আসলে প্রত্যেকটা মেয়ে যদি, মেয়ের চিন্তা ভাবনা যদি আপনার মতো থাকে, তাহলে হয়তো আমরা আর ভয় পাবো না, আমরা আর উইক হব না, প্রতিটা কাজে আপনার মতো এইভাবে শক্তিশালী হয়ে প্রত্যেকটা কাজ করতে পারবো। আসলে এটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা আপু, আমরা জানি আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তো বিশ্ববিদ্যালয়ের এই একাডেমিক্যাল নলেজটা, এই নলেজটা আপনি ঠিক কিভাবে কাজে লাগিয়েছেন, এবং এই জিনিসটা একটা আলাদা অ্যাডভান্টেজমেন্ট হিসেবে কি কাজ করেছে কখনো? অনেক, অনেক। আমি এই একাডেমিকের জোরেই সবকিছু করতে পেরেছি, টু বি অনেস্ট। আমার যদি এই একাডেমিকটা না থাকতো, হুম, হুম, এই হুম। নলেজটা না থাকতো, আমি কাজের ক্ষেত্রে কাজ করতে পারতাম না। আর কাজের ক্ষেত্রে আমি যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা না থাকতো, আমি কাজেও স্টেবল হতে পারতাম না। হুম, হুম। আমাকে বাঁচিয়েছে হচ্ছে দুজনই আমাকে বাঁচিয়েছে, বা দুজনই হচ্ছে আমাকে একে অপরে আমাকে পরিপূর্ণভাবে কোনো কাজ করতে সাকসেসফুল করেছে। কারণ আমি যখনই ক্লাইমেট সেক্টরে যাচ্ছি, আমি ক্লাইমেট চেঞ্জ বলছি, এটা একটা সায়েন্টিফিক চেঞ্জ। এটা আমি সবসময় হচ্ছে সামাজিকভাবে, সোশ্যালভাবে হচ্ছে বলতে পারবো না। আমার ওই টেকনিক্যাল নলেজ বা ওই সায়েন্টিফিক কিছু রিসার্চ, আমার হচ্ছে কি হচ্ছে বহির্বিশ্বে, এই জিনিসগুলো জানার জন্য আমার ওই প্রপার নলেজটা লাগবে, ইন ডেপথ জিনিসটা লাগবে। সো এই জিনিসটা আমার অনেক বেশি হেল্প করেছে। আমি একাডেমিক থেকে যখন আমার কোর্স থাকতো, আমার কোর্স ক্লাইমেট চেঞ্জ, আমার কোর্স হচ্ছে ওয়াটার অ্যান্ড জেন্ডার ল অ্যান্ড দিস থিংস। হুম, সো হুম, এই হুম। জিনিসগুলো আমি আমার কাজের ক্ষেত্রেও ইউজ করতাম, এবং আমি যখন আমার কাজের ক্ষেত্রে প্রপার ডেফিনেশন দিতাম, প্রপার নাম্বার দিয়ে কথা বলতাম, তখন আমি প্রায়োরিটিটা বেশি পেতাম। হুম, সো হুম। ইয়েস, অ্যাকচুয়ালি ইট হেল্পস মি আ লট। অ্যান্ড এই জন্যই হচ্ছে আসলে আমি এটা প্রথমেই বলেছিলাম যে আমরা ক্যারিয়ার চুজ করতে বা পড়াশোনার এই সাবজেক্টটা চুজ করতে অনেক সময় ভুল করি। পড়েছি 4 বছর এক সাবজেক্টে, যাচ্ছি আরেক প্রফেশনাল, আমাদের কোনো তালমিল থাকে না। হুম, হুম, সো হুম। ওইভাবে আমাদের টাইম নিয়ে আসলে চুজ করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কোন পর্যায়ে লাইফে যেতে চাই, কি করতে চাই।
এটাই। আপনার আসলে এই কথাটার সাথে আমি একদম একমত। আমরা 'থ্রি ইডিয়টস' একটা মুভিতে দেখেছিলাম ফারহান, সে ছবি তুলতে পছন্দ করত কিন্তু ওর বাবা চায় ইঞ্জিনিয়ার হতে। হুম, হুম। তো এই যে এই প্রফেশনালি কোনটা চুজ করব, কোনটা আমার প্যাশন, আমরা এটা পারি না। এক্সাক্টলি। আমার মনে হয় এটা আমাদের জানা উচিত যে আমরা ঠিক কোন জায়গায় গেলে ভালো করব, এবং ফারহানের বাবা-মা যেরকম বুঝতে পেরেছিল, লাস্টে আমাদের বাবা-মাকে বোঝানো উচিত যে না, আমি এটা নিয়ে পড়ব আর আমি এটার মধ্যেই সাকসেসফুল হব। আপনার কথা থেকে আমরা এটা বুঝতে পারলাম আরকি। এবারে আপু আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে এই যে ৪ টা বছর আমরা আপনার কথা থেকে জানতে পেরেছি যে আপনার প্রত্যেকটা কাজ খুব সুন্দর হুম। প্রি প্ল্যান্ড করে আপনি এগিয়েছেন। এর জন্যই হয়তো আপনি এতটা সাকসেসফুল হতে পেরেছেন। তো এই ৪ টা বছর কে আপনি ঠিক কিভাবে কোন ধাপে কি পর্যায়ে সাজিয়েছেন, এই ব্যাপারটা আমাদেরকে একটু বলবেন? লিটল বিট কারেকশন, এতটা সাকসেসফুল হতে পেরেছি এটা তো আমি বলবো না, হওয়ার চেষ্টা করছি। বিকজ আমি যদি বলি আই এম রাইট নাও আই এম সাকসেসফুল, এটা আমার ফুল স্টপ চলে আসবে। সো হুম, আমি হুম, এই সাকসেসফুল আমরা কখনোই এক পর্যায়ে হতে পারি না। হুম, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে। লিটল লিটল অ্যাচিভমেন্ট আমাদের ঝুলিতে ভরতে থাকবে অ্যান্ড আমরা আপব্রিঙ্গিং করতে থাকবো আর কি, হুম, গ্রোথটা। হুম, হুম, সো ইয়া, কাম ব্যাক টু ইউর কোশ্চেন দ্যাট আমি কি করে হচ্ছে সাজিয়েছি বা কিভাবে আমার পরিকল্পনা ছিল অর সামথিং। আমি ৪টা বছর খুবই সুন্দরভাবে রোড ম্যাপ করেছি, এটা সত্যি কথা। হুম, আমার ৪টা বছর, প্রতিটা বছর আমি কিভাবে যাব, কি করব, আমার কোন পর্যায়ে যেতে হবে, এই জিনিসটা আমি আমার জুনিয়রদেরকেও হচ্ছে সাজেশন দিয়ে রাখি। যে ১ম বছর আমি যেভাবে করেছি, যে ১ম বছর ইউনিভার্সিটি লাইফটা একটু বুঝবো, একটু চিল আউট করব, ইউনিভার্সিটি এক্সপ্লোর করব, বা হচ্ছে বিভিন্ন কাজ ছোটখাটো জাস্ট এক্সপ্লোর, হুম, মানে হুম, হুম, জাস্ট ইউনিভার্সিটি উঠছি এটা ফিল করব। সো আই ফিল ইট এ লট। সেকেন্ড হচ্ছে ধীরে ধীরে একটু পড়াশোনার দিকে ফোকাস হব, একটু ইউনিভার্সিটিতে কি ক্লাব হচ্ছে, কি কারিকুলাম হচ্ছে, কিভাবে হচ্ছে এই জিনিসটা, আর তখন ভাববো যে কি করে টাকা ইনকাম করা যায়, বিকজ সর্বশেষ এটাই, যে মানি ইনকাম। সো আমার এটা ছিল দ্যাট আমি মানি ইনকাম কিভাবে করব। সো আই ডিড লটস অফ টিউশন, যেটা আমরা মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টরা করে থাকি ভার্সিটি উঠলেই, টিউশন করা। আমি টিউশনি করানো শুরু করলাম অনেকগুলো। তো ভার্সিটি শেষ করে আমার টিউশনি করার পর আর কোনো টাইম থাকতো না। ধীরে ধীরে আমি ওই সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরপরই, বা সেকেন্ড ইয়ার শেষ হবে ওরকম অবস্থাতে আমি অর্গানাইজেশন স্টার্ট করলাম, ভলেন্টিয়ারিজম। হুম, হুম, বিভিন্ন অর্গানাইজেশন আমি স্টার্ট করলাম। আমি 6 মাস, 5-6 মাস বা 7 মাস, একটা লম্বা টাইম পিরিয়ড আমি ভলেন্টিয়ারিং করলাম। হুম, পাশাপাশি আমি অর্গানাইজেশন করলাম, এবং তারই সাথে আমি তখন ভাবলাম যে আমি থার্ড ইয়ারে উঠবো, আই শুড ট্রাই এ পার্ট টাইম ইন্টার্নশিপ, যেটা আমার আরও কাজে দিবে প্রফেশনালি। হুম, হুম, আমি সেটাও চামতে পেয়ে গেছি, উইথ দ্য প্রপার কমিউনিকেশন, নেটওয়ার্কিং। অবশ্যই এই জিনিসগুলো দরকার হুম, পড়াশোনার পাশাপাশি। আমি বলবো যে আমি যদি এখন কিছু আহ, অর্জন করে থাকি, সেটা হচ্ছে প্রপার নেটওয়ার্ক, কমিউনিকেশন। Sometimes you should prioritize, but rather your quiz is important or rather a business summit is important. হুম, হুম, বিজনেস সামিট আপনি একদিনের পরের দিন পাবেন না, কুইজ আপনি হাত পা ধরলেও বলতে পারবেন যে মিস প্লিজ হুম, পরে হুম, একটা হুম, কুইজ নিয়ে নেন। হুম, সো আই ডিড দিস থিং। আমি কখনো হচ্ছে পড়াশোনাকে ব্যাক এন্ডে রাখিনি, বাট আমি প্রায়োরিটাইজ করেছি যে ওই সামিটে গেলে, ওই ক্লাইমেট সামিটে গেলে আমি 15টা ইন্ডাস্ট্রির 15টা মানুষ পাবো এবং 15টা ভিজিটিং কার্ড পাবো, হুম, আমি হুম, কথা বলতে পারবো, নেটওয়ার্ক করতে পারবো। হুম, এই হুম, জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো আমি এই জিনিসটা করার চেষ্টা করেছি। আমি ইন্টার্নশিপ করেছি থার্ড ইয়ারে, আমি টিউশনি করেছি, অর্গানাইজেশন করেছি। এত কিছু করার পরে আই ফিল দ্যাট এখন ফোর্থ ইয়ারে উঠবো, আমার কিছু রিসার্চও করা উচিত, হুম, আমার হুম, কিছু হুম, প্রোডাক্টিভ কাজ করা উচিত, যাতে সিভিতে আমি করতে পারি, সিভিতে অ্যাড করতে পারি। সো আমি রিসার্চে কাজ করা শুরু করলাম। হুট করে নিজে থেকে রিসার্চে কাজ শুরু করিনি, তখন আমি সিনিয়রদেরকে ধরেছি। আমাদের ফ্যাকাল্টি, আমাদের ডিপার্টমেন্টে যে সিনিয়র, তাদের রিসার্চে আমি ভলেন্টিয়ারিং কাজ শুরু করেছি। তাদের থিসিস, তাদের রিসার্চে আমি কাজ করেছি, আমি শিখেছি, আমি জেনেছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেডিকেশন অথবা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা আমি বলেছি যে আমি করতে চেয়েছি বলে আমি করতে পেরেছি। হুম, হুম, সো আমি হুম, এইভাবে সাজিয়েছি। ফোর্থ ইয়ারের মাঝামাঝিতে অথবা শুরুতে আমি একটা রিসার্চ পেপারও, খুবই লো জার্নাল, বাট
somehow I published the research paper on the climate topic, হুম যেটা আমার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল ছিল, বিকজ অ্যাজ এ ফোর্থ ইয়ার অথবা থার্ড ইয়ার শেষ হওয়া স্টুডেন্ট, রিসার্চ পেপার হাতে থাকা, মাই ফ্যাকাল্টি ওয়াজ ভেরি মাচ হ্যাপি. And during all these things, I really want to mention one faculty who has really supported me a lot, which is Bahuddin sir, আমার ফ্যাকাল্টি মেম্বার. সে আমাকে একটা ফুয়েলের মতো কাজ করতো. আমারও আপস অ্যান্ড ডাউনস ছিল, বাট ওয়েন এভার আই ডাউন, আমি যখনই ডাউন ফিল করতাম যে স্যার এত কাজ করছি, কি হবে না হবে, আমি কি পারবো, আপনি পারবেন, ইউ আর দ্য স্টার, মানে এইভাবে যে আপনি একদিন ক্লাইমেট সেক্টর রুল করবেন, মানে এইভাবে হচ্ছে সে আমাকে মোটিভেট করতো, জাস্ট লাইক মাই ফাদার. সো আই রিয়েলি থ্যাঙ্কফুল টু হিম. অ্যান্ড অলসো আমার ডিপার্টমেন্টের আমি অন্যান্য ফ্যাকাল্টি যদি বলি, পাশা স্যার, আমাদের ডিপার্টমেন্ট হেড মাহফুজা ম্যাম, আমি তাদেরকে কোনো অ্যাচিভমেন্ট দিলে ওই এনকারেজমেন্টটা দিয়া, বা ডিপার্টমেন্ট পেজ থেকে আমার একটা পোস্ট দেয়া, আমাকে এনকারেজ করা, এই জিনিসগুলো আমাকে অনেক বেশি মোটিভেট করতো যে টু ডু ওয়ার্ক মোর অ্যান্ড মোর. সো এই জিনিসগুলো আমি করেছি. ফোর্থ ইয়ারে আমি ভেবেছিলাম যে আমি প্রপার রিসার্চে যাব হুম হুম এবং আমি একটা সেটেলমেন্টের দিকে যাব, যাতে আমার একটা গ্লোবাল রিকগনাইজেশনও হয়, আমার ন্যাশনালিও হয়, এবং আমার যাতে ভার্সিটি শেষ হওয়ার পরপরই একটা ভালো জব হয়. হুম হুম আলহামদুলিল্লাহ ভার্সিটি শেষ না হতেই আর আমি পেয়ে গেছি. সো ওই প্রপার ডেডিকেশন এবং কাজের ফ্লোতে. সো আমি এটাই বলবো যে 4টা বছর এভাবে সাজাও যে তুমি কোন বছরে কি করতে চাও এবং আগের বছরের থেকে তুমি ভালো করছো কিনা, হুম পার্সোনাল গ্রোথ. অ্যান্ড ওয়ান লাস্ট থিং আই রিয়েলি ওয়ান্ট টু মেনশন, যে 4টা বছর আমরা ভার্সিটিকে টাকা দিচ্ছি না, 4টা বছর লাখ লাখ টাকা আমরা নিজের উপর ইনভেস্ট করছি. হুম সো হুম এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা 4টা বছর শুধু সার্টিফিকেটটা যাতে না নিই, আমরা যাতে ওই সার্টিফিকেটের সাথে আমাদের নিজেদের গ্রোথটাও সাথে নেই, হুম হুম আমাদের নিজেদের আমরা যাতে প্রোডাক্টিভ আউটকাম হিসেবে বের হই. ভার্সিটি আমাদেরকে বের করবে না, আমরাই নিজেদেরকে ভার্সিটি থেকে বের করব. হুম 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 সো দিস ইজ দ্য মাই মোস্ট থিং দ্যাট আমি অ্যাজিউম করেছি, যে আমি ভার্সিটিকে টাকা দিচ্ছি না, আমি নিজেকেই টাকা দিচ্ছি, এবং আমার নিজেকেই হচ্ছে প্রোডাক্টিভভাবে আমার বের করতে হবে. আসলেই আপু, আপনার পয়েন্ট অফ ভিউটা যখন শুনছি আমার আসলেই মনে হচ্ছে নিজে নিজে রিলেট করতে পারছি. আসলে এই 4 বছরের ভার্সিটি লাইফে নিজেকে নিংড়ে দুমড়ে মুচড়ে তৈরি করে নিতে হয়, নিজের জন্য নিজের যেটা সঠিক সেটা নিজেকে তৈরি করে নিতে হয়. তো আপনার কাছ থেকে এতবার আমি প্রোডাক্টিভিটি ডেডিকেশন শুনেছি, আমার মাথা এখন শুধু ওইটা দিয়েই ঘুরঘুর করছে. এবারে জানতে চাচ্ছি যে ক্যাম্পাস লাইফটা ঠিক কিভাবে আপনি এনজয় করেছেন, এবং আমি নিজের সাথে কম্পেয়ার করব যে আমি কি কি মিস করেছি আপনার সাথে কম্পেয়ার করে. তো আমাদেরকে একটু বলুন ঠিক কি কি মজা আপনি করেছেন ক্যাম্পাস লাইফে, কিভাবে এনজয় করেছেন. ওকে. 4টা বছর যদি রিভাইন্ড করি, গুনে গুনে আমি মজা করেছি কয়েকটা দিন. ধরে নিব 4 বছরের 10 থেকে 15 দিন আমি মজা করেছি, অ্যান্ড বাকি দিন আমি কাজ করেছি. সো মানে আমি ওরকম করে ক্যাম্পাস লাইফ এনজয় সেটা আমি করতে পারিনি, বিকজ আমার ক্যাম্পাসের বাইরে ন্যাশনাল এবং গ্লোবাল এঙ্গেজমেন্ট অনেক বেশি ছিল, আমার এঙ্গেজমেন্ট অনেক বেশি ছিল. বাট আই ট্রাই টু ব্যালেন্স এভরিথিং. আমার ক্যাম্পাসে ব্যাচমেট ছিল, আমি আম, আড্ডা দিয়েছি বা হচ্ছে কথা বলেছি যখনই আমার প্ল্যান ক্যান্সেল হয়েছে তখন. বাট ইয়েস, 4টা বছর আমি আমি মনে করেছি, আমার মাইন্ডসেট ছিল যে 4টা বছর ইট মিনস ইনভেস্টমেন্ট, যাতে আমি পরবর্তীতে 10টা বছর ভালো থাকি. এখন এই 4টা বছর আমি যদি এনজয় করি, পরবর্তী 10টা বছর আমি যদি ভালো না থাকি, ইট ডাজেন্ট মেক এনি সেন্স. সো আমার ওই 4টা বছর ইনভেস্টমেন্ট, আমি ওই ইনভেস্টমেন্ট হিসেবেই নিয়েছি নিজেকে, যে আমি ইনভেস্ট করছি, আমি দুমড়ে মুচড়ে হার্ডওয়ার্ক করছি, অ্যান্ড দিস হার্ডওয়ার্ক উইল পে অফ টুডে অর টুমরো. সো রাইট নাও এটা এতটাই পে অফ করেছে যে আমি আমার নিজের ক্যাম্পাসে কারেন্ট স্টুডেন্ট হয়ে একটা পডকাস্টে গেস্ট হিসেবে এসেছি. সো ইটস এ অ্যাচিভমেন্ট ফর মি. সো এই জিনিসটাই আমি চেষ্টা করেছি যে ইনভেস্টটা করি, এনজয়মেন্ট আমি এই যে এখন করব, আমি একটা স্টেবল জবে আছি, আমি চাইলেই হচ্ছে কোনো জায়গায় যেতে পারছি, আমার ffriend সার্কেলকে ডাকতে পারছি, ফ্যামিলিকে টাইম দিতে পারছি, এনজয়মেন্ট তো এটাই আর কি. সো 2-3টা ফ্রেন্ড আছে, আড্ডা দিব, কথা বলবো, ফ্যামিলিকে নিজের প্রোডাক্টিভিটির ওয়ার্থটা আমি দিব, ফ্যামিলি হ্যাপি রাখবো. So this is enjoyment for me. And campus life, yes, I'm definitely gonna regret that আমি এনজয় করিনি, বাট অলসো আই উইল ফিল প্রাউড দ্যাট অ্যাট লিস্ট আমি কিছু নিয়ে বেরোতে পেরেছি. সো ইয়া. আসলে আপু, আমরা যে সাময়িক এনজয়মেন্টের জন্য আমরা অনেক সময় অনেক বড় অপরচুনিটি মিস করে ফেলি, এটা করা যাবে না. আমাদেরকে জানতে হবে যে কোন কাজটাকে আমরা প্রায়োরিটি দিব.
4টা বছর যদি হাতে গুনি তাহলে খুব কম একটা সময়। এই সময়ে আমাদেরকে জানতে হবে ঠিক কোন কাজটাকে আমরা প্রায়োরিটি দেব, ইয়েস। কোনটাকে দেব না, কোনটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। এভাবে করলেই হয়তো আমরা আরেকটু বেশি প্রোডাক্টিভ হতে পারবো, আরেকটু বেশি ভালো রেজাল্ট করতে পারবো এবং আপনার দিকে যখন আমি তাকাই, আমি নিজে মনে করি যে ইয়েস ইউ আর সাকসেসফুল। মেবি আপনি নিজের সাময়িক আরাম আয়েশের কথা চিন্তা না করে হার্ড ওয়ার্কটা করেছেন, সেটা পে অফ করছে। অ্যান্ড অলসো আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই যে আমাদের কাজ এবং ক্যাম্পাস লাইফ দুইটাকে ব্যালেন্স করতে হবে। হুম, আমি হুম, যদি দুইটা উদাহরণ দিই, দ্যাট এক সময় এমন ছিল যে আমার ক্যাম্পাসে কনসার্ট হুম, শিরোনামহীন আসবে, হুম, অ্যান্ড হুম, আমার একটা হচ্ছে একটা বড় মিটিং টাইপের কিছু, বা বড় মিটিং না, বাট একটা মিটিং যেখানে আমার যাওয়াটা উচিত। হুম, সো হোয়াট আই ডিড, আই চুজ শিরোনামহীন, বিকজ আমি শিরোনামহীন পাবো না, আমার ক্যাম্পাসে আসতেছে। হুম, হুম, সো আমি ওইটা বাদ দিয়েছি। আবার এমন হয়েছে যে একটা কুইজ 15 মার্কসের আর একটা ইন্ডাস্ট্রি সামিট, সো বা ক্লাইমেট সামিট, আমি কুইজটাকে বাদ দিয়ে ওইখানে গেছি। সো এভাবে আমি প্রায়োরিটাইজ করেছি যে কখন কোনটা দরকার, কখন কোন জায়গাতে আমার এনজয়মেন্ট দরকার, ইনভেস্টমেন্ট দরকার, আমার কোথায় কাজ করতে হবে। হুম, সো হুম, হুম, ওরকম করে হচ্ছে আই ট্রাইড, ইভেন দো ওয়েন আই ব্যাক ফ্রম COP30 আমি চেষ্টা করেছি যাতে উইদিন 1 মাস, মানে 1 মাস আমি ছিলাম না ক্যাম্পাসে, ছিলাম না সেমিস্টারে, ছিলাম না, হুম, বাট হুম, স্টিল আমি ওই 5 দিনের মধ্যে মিট, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন সব দিয়েছি। অ্যান্ড ওই সেমিস্টারে আমি মোটামুটি অ্যাটলিস্ট একটা ভালো মিডিয়াম রেঞ্জের সিজিপি নিয়ে বের হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি গুড ফর মি, বিকজ আমি 1 মাস ছিলামই না হুম, 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 ক্যাম্পাসে। হুম। সো ইয়া, ব্যালেন্স ইজ ম্যাটার, ডেডিকেশন ইজ ম্যাটার, দ্যাট আমার করতে হবে, এটাই। আচ্ছা, আমরা বুঝলাম যে ব্যালেন্সিং ইজ ম্যাটার করে আপনার কাছে অনেক। ব্যালেন্স ঠিক কিভাবে করছেন এটা নিয়ে এবারে জানবো। কারণ আপনি হচ্ছে এখনো রানিং স্টুডেন্ট আছেন, তার হুম। সাথে ন্যাশনালি কাজ করছেন, হুইচ ইজ এ বিগ থিং। ন্যাশনালি কাজ করা, জাতীয় কিছু করা, সরকারি কিছু করা, প্রত্যেকের ড্রিম থাকে স্টুডেন্ট অবস্থায়। সে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, সে সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হোক, যেখানেই হোক আমাদের একটা ড্রিম থাকে যে এই জায়গায় যাওয়ার পর বাবা মাকে প্রাউড করব। আপনি সেটা এখন করছেন। তো স্টুডেন্ট লাইফ, একাডেমিক্যাল লাইফ, এই যে ইন্টারন্যাশনালি কাজ, সাথে একটা জাতীয় পর্যায়ের কাজ, এই জিনিসগুলো ঠিক কিভাবে ব্যালেন্স করছেন সবকিছু একসাথে এবং এত সুন্দর করে ম্যানেজ করছেন, এইটা আমার কাছে আমি যখন ভাবি তখনই আমার মনে হয় না সম্ভব না। কিন্তু আমার সামনে একজন এক্সাম্পল আছে যে এটা করে বসে আছে। তো এই ব্যাপারে আমাদের একটু বলেন। 24 ঘন্টা কিন্তু অনেক সময়। হুম, 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 এই 24 ঘন্টাকে আমরা ওইভাবে যদি ভাগ করি, অনেক সময় পাওয়া যায়। এর হুম, হুম, মধ্যে আমি নাচ গান করতে পারবো, এর মধ্যে আমি খেলাধুলা করতে পারবো, ঘুমাতে পারবো, ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে পারবো, মিটিং করতে পারবো, পড়াশোনা করতে পারবো, অনেক কিছু করতে পারবো, টু বি অনেস্ট। সো 24 ঘন্টাকে যদি আমি ওইভাবে ভাঙি, ব্যালেন্সিং হয়তো মাসে বা হচ্ছে সপ্তাহে 7 দিন আমি 3 দিন খুব কঠোরভাবে পরিশ্রম করে পড়াশোনা করলাম, বা 2 দিন হুম, হুম, পড়াশোনা করলাম, বাকি 2 দিন বা 3 দিন আমি হচ্ছে কাজে ফোকাস দিলাম, 1 দিন 2 দিন আমি ফ্রেন্ডদের সাথে বা কোনো ফ্যামিলি ফাংশনের জন্য রাখলাম। হুম, হুম, এটা এটা পসিবল অ্যাকচুয়ালি, এটা মানুষ কোনো কিছু পারে না এমন না, সবই পসিবল। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই ব্যালেন্সিংটা হচ্ছে আমাদের প্রায়োরিটি বেস করে হচ্ছে ব্যালেন্সিংটা করা উচিত। হুম, হুম, আমি যখন ব্যালেন্স করবো, আমি সব একসাথে গিলতে পারবো না, আমরা সব একসাথে করতে পারবো না, বাট আমি প্রায়োরিটি দিতে পারবো যে এই জিনিসটা এখন করব, এই জিনিসটা তখন করব, এই জিনিসটা পরে করব, আর এই জিনিসটা একসাথে করব। সো হুম, হুম, আমার কাছে মনে হয় যে একটা সার্টেন এজের পরে আমাদের ওই ম্যাচুরিটিটা চলে আসে, যে আমরা প্রায়োরিটি দিতে পারি যে এখন আমার পড়াশোনা করতে হবে, কারণ ভার্সিটি লাইফে কোনো মা বাবা বলবে না পড়তে বসো। সো হুম, আমাদের হুম, নিজেদেরই পড়তে বসতে হবে, আমাদের নিজেদেরই হচ্ছে প্যারা থাকে যে আচ্ছা পরীক্ষা আছে, মিড আছে, কুইজ আছে, আমরা নিজেরাই পড়বো। এটাও প্যারা থাকে যে আমাদের নিজেদের ইনকাম করতে হবে, কোনো মা বাবা বলবে না যে ইনকাম করো, হুম, এটা হুম, ভার্সিটি হুম, লাইফে বলবে না, কিন্তু দে উইল এক্সপেক্ট দ্যাট আমরা কিছু একটা জানি তাদেরকে দেই। এই দিয়াটাই হচ্ছে আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের কিছু একটা দিতে হবে, কিছু একটা করতে হবে। সো আমার কাছে মনে হয় যে ব্যালেন্স ইজ অল অ্যাবাউট প্রায়োরিটি, দ্যাট হাউ আই এম সেটিং দ্য বাউন্ডারিজ, লিমিটেশন অ্যান্ড এক্সপেকটেশন হুম, টু হুম। মাই সেলফ, নট আদার্স। আজকের এই জাসমিমা আপু এত কনফিডেন্ট, এত সুন্দর করে কথা বলে, প্রত্যেকটা কথা ডেলিভারি অনেক সুন্দর। যখন আপনি শুরু করেছিলেন এই কাজটা, তখনও কি এতটা কনফিডেন্ট আপনি ছিলেন? এমন কোনো ঘটনা কি আছে যেটা এখন পর্যন্ত আপনাকে গুজবাম্পস দেয়? আমাদের সাথে একটু শেয়ার করুন।
শুরুর দিকে সবাই কনফিডেন্ট থাকে না, শুরুর দিকে সবাই আহ, ক- কথা গুছিয়ে বলতে পারে না। বাট ইয়েস, আই উইল টেক সাম ফ্লেক্স দ্যাট মাই মাদার ওয়াজ রিয়েলি গুড অ্যাট আ ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন। সো মেবি আই গট সাম জেনেটিক্স, জিন্স ফ্রম হার, যে সে অনেক সুন্দর করে কথা বলে, হয়তো ওই জিনিসটা আমি পেয়েছি। হুম হুম হুম। কিন্তু আমাকে কাজে, আমার যেটা অনেক কাজে দিয়েছে কথা বলার জন্য, সেটা হচ্ছে ডিবেট। সো বিতর্ক একটা ছেলে মেয়ে স্টুডেন্টদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হুম ওই হুম। বিতর্ক করতে 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 এই কনফিডেন্টটা একটু হলেও আসে। আর যখন হচ্ছে আগে কনফিডেন্টটা ওরকম করে পেতাম না ইংলিশে কথা বলার, তো দেন আই ওয়ার্ক অন মাই সেলফ। আমি ইন্টারন্যাশনালি যখন কলিগদের সাথে কথা বলি, রেগুলার বেসিসে বলছি বলছি বলছি, সো এখন ওইটাও এখন আমার ফিয়ার কেটে গেছে। আপনি বললেন যে আপনার মাকে আপনি ক্রেডিট দিলেন, আপনার মায়ের জিন্স থেকে আপনি কিছু কিছু ভালো জিনিস পেয়েছেন। তো এবারে জানার পালা যে আপনার ফ্যামিলি ঠিক কতটা সাপোর্টিভ ছিল এই হোল একটা জার্নিতে। আমরা যদি শুরু থেকে গুনে আসতে থাকি তাহলে হিউজ হিউজ কাজ করেছেন আপনি, হিউজ এক্সপিরিয়েন্স আছে আপনার ঝুলিতে। এইগুলো আই ডোন্ট থিঙ্ক ফ্যামিলি ফ্রেন্ডদের সাপোর্ট ছাড়া হয়েছে। তো এই ব্যাপারে আমাদের একটু জানান। আম, একটা কথা হচ্ছে যে সন্তান কেমন হবে এটা হচ্ছে গাছ থেকেই আমরা, বা ফল কেমন হবে এটা আমরা গাছ থেকে বুঝতে পারি। হুম হুম সো হুম। আজকে আমি যেমন, আমার ফ্যামিলিও তেমন। আমার ফ্যামিলিও এই হার্ড ওয়ার্ক, প্রোডাক্টিভিটি, এই জিনিসগুলোতে অনেক বেশি হচ্ছে প্রাধান্য দিয়ে থাকে। সো ডিউরিং মাই struggle, during whatever I'm doing right now or whatever I did in the past, তারা হিউজ সাপোর্টিভ, হিউজ। আমি একলা কোথাও যাব, আমি একলা কোথাও সার্ভেতে যাব, কোস্টাল এরিয়াতে যাব, এখানে যাব ওখানে যাব, আমার মিটিং আছে, আমি ব্রাজিলে যাব, কোনো কিছুতে আমাকে এটা বুঝাতে দেয়নি যে আল্লাহ তুমি একলা মেয়ে কি করে পারবা, হুম হুম হুম। তুমি পারবা, যাও, তুমি পারবা, এই মাইন্ডসেটটা আমাকে আমার ফ্যামিলি দিয়েছে। অ্যান্ড আমার মা, বাবা, আমার বোন, দুলাভাই, সবাই অনেক বেশি সাপোর্টিভ। অ্যান্ড আমি যাই যাই অ্যাচিভ করি তারা অনেক বেশি খুশি হয় আমার অ্যাচিভমেন্টে। সো এটা আরও বেশি আমাকে মোটিভেশন দেয় আরও কাজ করার। দ্যাটস গুড, দ্যাটস সো গুড। আচ্ছা, আপনার যে একটা নাম এত জোস, এত ইউনিক, জেসমিমা সাবাতিনা, আমি যখন শুনেছি আমার মনে হয়েছে যে এত জোস কেন নামটা, প্রচুর ইউনিক। তো এই নামের পিছনে যে কাহিনী সেটা আমাকে বলতে হবে এবার। আচ্ছা, নামের পিছনে অল ক্রেডিট গোজ টু মাই ফাদার। সে আমার নামটা রেখেছে, আমাদের নামটা রেখেছে, আমরা 3 বোন। সো আমাদের 3 বোনের নামই সে এই সিকোয়েন্সে রেখেছে। আই ডোন্ট নো হোয়াট অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি থিং দ্যাট ওনার মাথায় এসেছে যে সে কেন এই নামটা রেখেছে, বাট এটা একটা ইসলামিক নেম এবং সে এটার খুব ডিপ একটা মিনিংও ধার্য করে এই নামটা। সো আমি সবসময় অনেক বেশি প্রাউড ফিল করি, বিকজ আমার এই নামটা হচ্ছে অনেকে প্রোনাউন্স করতে পারে না, বা অনেকেই হচ্ছে উচ্চারণ করতে পারে না, বাট আমার কাছে ভালো লাগে দ্যাট আমি আনকমন, ওই পার্টিকুলার জায়গা থেকে আমি আনকমন একটা নাম হোল্ড করছি, এবং নামটা একটা ভালো মিনিংও রাখে। জেসমিমা নামের অর্থ হচ্ছে আল্লাহর গিফট। হুম সো হুম হুম। ইটস রিয়েলি ফিলিং গুড টু মি দ্যাট আমি এরকম একটা নাম নিচ্ছি। আর সাবাতিনা নামটা বলা যায় সারনেম, আমাদের 3 বোনের নামেই সাবাতিনা আছে। সো ইটস অল ক্রেডিট গোস টু দ্য ক্রিয়েটিভ পার্সন মাই ফাদার। আমি মনে হয় ঠিক মতো বলেছি, জেসমিমা সাবাতিনা। জেসমিমা সাবাতিনা, জি। ফুল মার্কস। ইয়েস, ফুল মার্কস। আচ্ছা, এবারে নিজেকে মনে হচ্ছে যে প্রাউড ফিল করতেছি, অ্যাট লিস্ট নামটা অনেক এত সুন্দর একটা নাম, ইউনিক থ্যাংক একটা ইউ। নাম, জোস করে বলতে পেরেছি। থ্যাংক ইউ। আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনার ব্যস্ত সময় যা যা শুনলাম আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লাইফটা পুরোটা প্যাকড, প্রত্যেকটা প্যাক, স্কেজুয়ালটা খুব প্যাকড, তবু আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এত সুন্দর সুন্দর মেমোরিজ শেয়ার করেছেন, এত সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভার্সিটির লাস্টের দিক এখন, তাও আপনি সময় দিয়েছেন, তার জন্য আরও একটু ধন্যবাদ। জেসমিমা আপু, আমাদের অনুষ্ঠান কিন্তু প্রায় শেষ। সো ডু ইউর ভার্সিটি লাইফ। 2 দিন পর কনভোকেশন। এইবার লাস্টলি আমার কিন্তু একদম রিয়েল টক লাগবে। তো জানতে চাচ্ছি যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির
কোন দিকটা আপনার সবথেকে বেশি ভালো লাগে? এবং এমন কোন দিকটা আছে যেখানে আমরা ড্যাফোডিলিয়ানরা মিলে আরেকটু ইমপ্রুভ করতে পারবো কিংবা আরেকটু ইউটিলাইজ করতে পারবো? এমন কোন দিক আছে একটু বলবেন আমাদের? সবথেকে ভালো দিক যেটা আসলে সবার লাগে ওটা আমারও লেগেছে, সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। ক্যাম্পাসটা এতই সুন্দর, মানে এত সুন্দর যে কোনো কিছু বাদ নাই। সো আমি এই ফ্লেক্সটা তো সবার কাছেই নেই, দ্যাট আমাদের ভার্সিটিতে এসো, এই প্রাইভেট ভার্সিটি হয়েছে তো কি হয়েছে, ভার্সিটিতে এসো, ঘোরার সময় পাবা না, মানে ঘুরতে ঘুরতে সময় চলে যাবে। এটা আমিও করি। আমাদের যে ভার্সিটি আসলে একটা গ্রিন ক্যাম্পাস, আর ইনডিড ড্যাফোডিল স্মার্ট সিটি। ইয়েস, এটা দেখলে বোঝা যায়। আসলেই মানে সব দিক থেকে এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় পরিপূর্ণ। মানে একটা, আমি কখনো এটা প্রাইভেট ভাবে ফিল পাইনি, পাবলিকের মতোই ফিল পেয়েছি। বাসে যাওয়া আসা বা নদী নালা খাল বিল দোলনা সব কিছু আছে এখানে, পশু আছে, হরিণ আছে, আর কি লাগে। আর কি লাগে? সো সব কিছু আছে। সো ড্যাফোডিল আমাকে এইভাবেই অ্যাট্রাক্ট করেছে ওদের ফ্যাসিলিটি নিয়ে। আর যে জিনিসটা নিয়ে আমরা সবাই মিলে কাজ করতে পারবো সেটা হচ্ছে আমার নিজের ডিপার্টমেন্ট। আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের ডিপার্টমেন্টটা নট অনলি আমার এই ভার্সিটিতে, এই এনভায়রনমেন্ট, এই ক্লাইমেট, সাবজেক্টটা ফুল বিশ্বের কাছে বা বাংলাদেশের কাছে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। মানে আমরা অ্যাজ এ বাঙালি আমরা ভাবি যে ডাক্তার ইঞ্জিনিয়ারই হচ্ছে সাবজেক্ট, আর কোনো সাবজেক্ট হতে পারে না। সো এনভায়রনমেন্টাল সায়েন্স যে একটা সাবজেক্ট এবং এটা যে একটা ইউনিভার্সিটির পার্ট, এটা একটু কোয়াইট আন্ডাররেটেড বলে আমার কাছে মনে হয় যে আমার ডিপার্টমেন্টও এই জিনিসটা ফেস করছে। কারণ অন্যান্য ডিপার্টমেন্টের বা অন্যান্য ভার্সিটির যদি আমরা দেখি যে ওরাও এই জিনিসটা ফেস করেছে, বাট সামহাউ দে মে বি অর মাইট বি ওভারকাম দ্যাট। বাট এখনও আমরা আমাদের ডিপার্টমেন্টটাকে ওইভাবে ওন করে হচ্ছে কাজটা করতে পারছি না বিকজ অফ দ্যাট সাবজেক্ট। কিন্তু সাবজেক্টটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। তো আমরা যেটা করতে পারি, আমাদের এই যে কোর্স আউটলাইনটা বহির্বিশ্বের সাথে, নট অন্যান্য দেশ অন্যান্য ভার্সিটির সাথে, বহির্বিশ্বে কি এনভায়রনমেন্টাল সায়েন্সে কি কি পড়াচ্ছে, কি কি হচ্ছে, এই জিনিসগুলো আমরা আরো কানেক্ট করতে পারি। কারণ আমরা জানি যে ড্যাফোডিলের বাইরের দেশে কতটা এঙ্গেজমেন্ট আছে, বাইরের দেশে আমাদের সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে, আমাদের বাইরের দেশে স্টুডেন্টরা যাচ্ছে। সো ওই জিনিসটা, ওই অপরচুনিটি আমরা গ্র্যাব করে আমাদের নিজেদের কোর্স আউটলাইনটা আরো এনরিচ করতে পারি, যাতে আমরা যখন বের হব আমরা যাতে বলতে পারি যে আমরা আই ক্যান কম্পিট the international students with those who are actually studying in environmental science. আমি environmental science, তুমি যা পড়ছো আমিও তাই পড়ছি। সো এই জিনিসটা যাতে আমরা করতে পারি, ওইখানে আমাদের আরো কাজ করতে হবে। আমাদের ক্যাম্পাস টিভি যে দর্শক যারা আছে, যে জুনিয়ররা আপনাকে দেখে ইন্সপায়ার হয়, যারা আপনাকে দেখে শিখে, তাদের জন্য ছোট্ট করে একটু মেসেজ যদি দিতেন। ছোট করে মেসেজ আমি যদি জুনিয়রদের জন্য বলি যে ইউনিভার্সিটি 4 বছর অনেক কম একটা সময়, এনজয়মেন্ট থাকবে, এনজয়মেন্ট আসবে যাবে, বাট নিজের ওপর ওয়ার্ক অন করাটা কখনো ছেড়ে দিয়েন না। নিজের স্কিল ডেভেলপমেন্ট, গ্রোথ, সিজিপিএ, বাইরের নেটওয়ার্ক, এগুলা কন্টিনিউয়াসলি করতে থাকেন। এবং কখনো কোনো জায়গায় আটকে গেলে সিনিয়ররা আছে, অ্যালামনাইরা আছে, ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা আছে, সো তাদের কাছে শরণাপর্তি হন এবং লেগে থাকেন, ছেড়ে দিয়েন না। এবং বি ফোকাস অন ইয়োর গোল, বি ফোকাস অন ইয়োর সেলফ, নট আদার্স। এটাই আমার বলার। অসংখ্য ধন্যবাদ আপু, প্রত্যেকটা ওয়ার্ড অনেক ইন্সপায়ারিং, আমাকে ইন্সপায়ার করছে, গুজবাম্পস দিচ্ছে। তো আপনাকে অনেক ধন্যবাদ। ক্যাম্পাসের লাস্ট দিনগুলোতে আপনি ব্যস্ত, তবুও আমাদেরকে সময় দিয়েছেন, আবারও অনেক ধন্যবাদ। আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনাকে এবং আপনার টিমকে, যে এত সুন্দর করে কোঅর্ডিনেট করার জন্য এবং আমাকে আমার নিজের ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। ওয়েলকাম আপু। ক্যাম্পাস টিভির বন্ধুরা, আমি কিন্তু জানি আপনারা পুরোটা ব্রডকাস্ট দেখেছেন এবং জেনেছেন আপু কেন ক্যাম্পাস স্টার্স। ক্যাম্পাস টিভির নেক্সট পর্বে আরও একজন ক্যাম্পাস স্টারকে নিয়ে আসবো এবং সেদিনও কিন্তু আপনাদের সাথে আমিই থাকবো। দেখা হবে আবার। আজকের মতো এখানে বিদায়, বাই।